দেখ, এখানে তোদের কোনো কথা শুনতে আমরা চাই না। আমাদের সিদ্ধান্তই তোমাদের মানতে হবে। আঙ্কেল, আপনি বিশ্বাস করছেন না কেন? আপনারা যা ভাবছেন আমরা তো কিছুই করিনি। আপনারা সবাই আমাদেরকে সন্দেহ করে চলেছেন। হ্যাঁ আঙ্কেল, ঠিকই বলেছেন। ছেলেটা হঠাৎ করে ওয়াশরুমে ঢুকে পড়ায় আমি তাকে দেখে চিৎকার করে উঠি। জানি জানি, সবই জানি, তোদের বানানো নাটক। তোরা কী করতে চেয়েছিলি আমরা সবাই জানি। এই যে ভাইরা, আপনারা কিছু বলছেন না কেন? এদের বিয়ে দিয়ে দিব নাকি কাজে রেখে দিয়ে আসে নাই এখনো? লোকটার কথা শেষ হতে না হতেই একটা ছেলে কাজীকে ফোন করে শপিং মলে আসতে বলে। এখানে কি হলো কিছুই বুঝতে পারতেছেন না তো? তো আসেন আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসি। আমি শপিং মলে এসে মার্কেট করছিলাম। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য আমি চলে যাই। কোনটা লেডিস ওয়াশরুম আমি সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ দেখাই না। যেই ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকেই একটা মেয়ে আমাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। ওয়াশরুমের চারপাশে মানুষজন পুরো সব জড়ো হয়ে যায়। আর এমন এমন অবস্থায় তারা সবাই ভাবে আমি আর মেয়েটা অনৈতিক কাজকর্ম করতে গিয়েছিলাম। এর জন্যই তারা আমাদেরকে দুজনকে ধরে বিয়ে দেওয়ার কথা বলছে। আমি আর মেয়েটা তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা তো আমাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। একটু পর সেখানে কাজে চলে আসে। আমাকে আর মেয়েটাকে কবুল বলতে বলে আমি আর মেয়েটা কবুল বলি না। তখন বসা থেকে ওই বৃদ্ধ লোকটা আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, ভালো ভালো কোল বলবি নাকি এর ব্যবস্থা নিতে হবে বল তোরা? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কীভাবে বাঁকাতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। লোকটার কথা শুনে সবাই মজা নেয়। আমাদের দুজনকে সবাই অনেক কথা বলতে আমি নিজেকে আর সামলাতে না পেরে সবাইকে উদ্দেশ্য করে বলি, কি পেয়েছেন আপনারা? আমাদের কথার কোনো মূল্য নেই, তাই না? আমরা যেই কখন থেকে বলছি আমরা কিছুই করিনি, তারপরও আপনারা বিশ্বাস করছেন না কেন? আমাদের দুজনকে জোর করে বিয়ে দিতে নিয়েছেন, আমাদের কোনো মতামত নাই। আর এই যে কাজী সাহেব, আপনি জানেন না পাত্র আর পাত্রী থাকলে কখনো বিয়ে পড়াতে হয় না? দাড়ি পেকে গেছে আপনার বোধহয় বিয়ে করাতে করাতে, কিন্তু আজ পর্যন্ত এই আইনটাই জানেন না। আমার কথা শেষ হতে না হতেই লোকটা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গাল ধরে সেখানে বসে পড়ি। তখনই বৃদ্ধ লোকটা আমাকে আর মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, চোরের মায়ের বড় গলা, চুরি করেছিস এখন অস্বীকার করছিস তাই না? ভালো ভালো বিয়ে করবি নাকি আমাদের ভয়ঙ্কর দেখাতে হবে? আগে ভালোই ভালোই কবল বলে দেই। আমার কবল বলা দেখে মেয়েটি আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে আর কান্না করছে। নিজেকে সামনে নিয়ে মেয়েটাও কবল বলে দেয়। তারপর ইমাম সাহেব আমার আর মেয়েটার যেন সংসার সুন্দর হয় এই নিয়ে মনোজাত করে দেয়। পুরো শপিং মলের মানুষেরা বোধ হয় ফ্রি ফ্রি মুভি দেখছে। সবাই তাদের শপিং না করে আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওনার শুধু চোখ দেখা যাচ্ছে, মুখের বাকি অংশ দেখা যাচ্ছে না। এটা দেখতে কেমন এখন পর্যন্ত দেখতে পেলাম না। গিয়েছিলাম তখনও তার মুখে মেকআপ লাগানো ছিল। নিশ্চয়ই মেয়েটা পর্দা করে। হাতে কালো পোশাক, পুরো শরীরটা ঢিলেঢালা বোরকা দিয়ে আবদ্ধ। তারপর আমি সেইখানে আর না দাঁড়িয়ে থেকে মেয়েটার হাত ধরে শপিং মল থেকে বাইরে চলে আসি। বাইরে এসে ফুটপাতে দাঁড়িয়ে আছি। মেয়েটি আমার হাত থেকে ওনার হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, কি করলেন আপনি? আপনার কি কোনো হুঁশ জ্ঞান নেই? লেডিস ওয়াশরুমে ঢুকে পড়লেন না দেখি। এখন কি হবে? আপনি ভালোই ভালো আমাকে ডিভোর্স দেবেন এক্ষুনি। বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি ওইটা লেডিস ওয়াশরুম ছিল। জানতে পারলে কখনো ওয়াশরুমে পা দিয়েও যেতাম না। আর এত বড় কাণ্ড হয়ে গেল। মা বাবা যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। রাখেন আপনার বাবা মা। আমার বাবা মা আর ভাইয়া যদি জানতে পারেন নির্ঘাত আমার কপালে শনি আছে। এই বিষয়টা জানাজানি না করে নিজেদের মধ্যে রেখে দিলেই ভালো হয়। সময় মতো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আচ্ছা, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি লোকের মুখে শুনেছি যে বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া যায় না, তাই 6 মাস অপেক্ষা করতে হবে। আমরা আর এখানে কথা না বলি। দেখেন এখনো অনেক লোক আমাদের দিকে তাকিয়ে আছে। এর থেকে চলেন একটা রেস্টুরেন্টে কিংবা পার্কে যাওয়া যাক। আমি তো এখানে নতুন এসেছি, তেমন কিছু একটা চিনি না। আমার কথা সে সত্যি মেয়েটি রাস্তার সামনে গিয়ে একটা রিক্সা দাঁড় করায়। তারপর আমি রিক্সায় উঠে বসি। রিক্সা চলছে তার আপন গতিতে। মেয়েটির কাছ থেকে আমি অনেকটা দূরত্ব নিয়ে বসে আছি। কোথায় একটু ঝাঁকি লাগলে আমি রিক্সা থেকে পড়ে চাপো। একটু পর গিয়ে রিক্সা বের করে একটা সুন্দর পার্কের সামনে রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিতে যাব, উল্টো মেয়েটা তার ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিয়ে দেয়। এই দিক দিয়ে আমিও রিক্সাওয়ালাকে টাকা দিতে লাগি। দুজনের জোরাজুরিতে রিক্সাওয়ালা বুঝতে পারে না আর টাকা নেবে কি। তারপর আমার হাত থেকে টাকাটা নিয়ে চলে যায়। অন্যদিকে মেয়েটি টাকাটা না নেওয়ায় অনেকটা রেগে যায়। পা দিয়ে রাস্তায় লাথি মেরে বলে, আপনি টাকা দিতে গেলেন কেন? আমি কি আপনাকে বলেছিলাম টাকা দেওয়ার জন্য? তাহলে আপনি টাকা দিলেন যে?
কথা না বাড়িয়ে, না, আপনি কেন আবার ভাড়া দিতে যাবেন? সত্যি করে কথা বলেন তো, আপনি কি আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে দিয়েছেন? আমি দেখছি আপনি আমাকে সেই শপিং মল থেকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর এখন স্বামীর অধিকার দেখাচ্ছেন। মেয়েটা কথা বলতে বলতে পার্কের লেকের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। আমিও গিয়ে তার পাশে চেয়ারে বসে পড়ি। অনেকটা দূরত্ব বজায় রেখে উপরে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার প্রশ্নের কি উত্তর দিব ভাবতে লাগে। তারপর তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখেন, যা হবার তা হয়ে গেছে। ভুলবশত হোক না কেন, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। আমি বলছি, মানে আমি চাচ্ছি না আমাদের ডিভোর্স হোক। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আমাদের যখন বিয়ের বয়স হবে তখন না হয় দুই ফ্যামিলিকে আমাদের বিষয়টা জানিয়ে দেব। তারা নিশ্চয়ই আমাদের বিষয়টা বুঝতে পেরে কোনো কথা বলবে না। আমি কথাটা একদমই বলে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা লেকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি ভাবতে লাগি, এই বুঝি মেয়েটা এখন আবার আমার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে। সকালে যে কার মুখ দেখে উঠেছি, যেখানে যাচ্ছি সেখানে শুধু অঘটন ঘটাচ্ছে। আমার ধ্যান ভাঙে মেয়েটির কথা শুনে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। বাঙালি মেয়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার হয় না। যেভাবেই হোক আমরা এখন স্বামী স্ত্রী, তাই চাচ্ছি এই বিষয়টা না জানাজানি করাই ভালো। আমরা বড় হয়ে আমাদের বিয়ের বয়স হোক, তখন না হয় ফ্যামিলিকে সব কথা জানিয়ে দেব। মেয়েটি আমার মতের সঙ্গে একমত দেখে অনেকটা খুশি হয়ে যায়। হোক। পুনরায় আমি তাকে প্রশ্ন করি, আপনি কি পর্দা করেন, আর আপনার নাম কি? আমার নাম পপি। আর হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই পর্দা করি। আজকে শপিং মলে এসেছিলাম একটা প্রয়োজনে, কিন্তু এসে যা ঘটলো, এর আগে কখনোই শপিং মলে আসিনি একা একা, বা কিংবা ভাইয়ের সাথে এসেছি। এসে যা ঘটলো তা কখনো ভোলার মতো নয়। তারপর আমি মেয়েটার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলতে লাগি। সেভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। তখন মেয়েটি অর্থাৎ পপি পুনরায় বলে, ভাইয়া, ও সরি, আপনি তাহলে থাকেন, আমাকে বাসায় যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আমাকে নিয়ে তো আবার দুশ্চিন্তা করতে পারে, তাদেরকে তো বলাই হয়নি যে আমি শপিং মলে এসেছিলাম। বাসায় যেতে হবে, আপনি থাকেন, আল্লাহ হাফিজ। মেয়েটা কথা বলে সেইখান থেকে উঠে পার্ক থেকে বের হতে চলল। আমি ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কিছু একটা চিন্তা করে পেছন সিট থেকে উঠে দৌড়াতে দৌড়াতে পপের কাছে এসে বলি, আচ্ছা, আপনি ফোন ইউজ করেন না? আপনি যদি ফোন ইউজ করেন তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, ফোন ইউজ করি, আর এটা হলো আমার নাম্বার। আমাকে সময় হলে কল করবেন। আজকে আর কথা বলতে পারছি না, অন্য একদিন কথা বলবো আপনার সাথে। বাসায় যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আমি এই শহরে নতুন এসেছি। আমি অন্য শহরে থাকতাম, এইখানে কলেজে ভর্তি হয়েছি। আর ব্যাচেলরদের এইখানে বাসা ভাড়া দেয় না, তাই একটা বন্ধুর বাসায় উঠেছি। তার মা বাবা আর বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে গিয়েছিলাম। আর গিয়ে যা ঘটলো, মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় চলে আসি। তারপর গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে। একটা রিক্সা আসতেই রিক্সাতে মেয়েটি উঠে চলে যায়। আমি সেই দিকে তাকিয়ে আছি। দেখি মেয়েটা রিক্সা থেকে মুখ বের করে আমার দিকে তাকায়। পপির সঙ্গে চোখে চোখ লাগায়। পপি অনেকটা লজ্জা পায়। আমি লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে থাকি। একটু পর পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা সেভ করি, জান লিখে। যেভাবেই হোক, এখন তো দুজনে চা মিষ্টি, এই বিষয় চিন্তা থাকতেই হবে। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে ভেবে আর লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। তারপর আমার বন্ধুর নাম্বারে ফোন করি। ফোনে রিং হতে রিসিভ করে ওই পাশ থেকে বলতে লাগে, কিরে, তুই কোথায়? তুই তো এই শহরে কিছুই চিনিস না। তাহলে সেই যে সকালে বাসা থেকে বের হয়েছিস, আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলাম, এতবার রিং হলো, কিন্তু তুই ফোন রিসিভ করলিও না। তোকে তো নিয়ে চিন্তা হচ্ছে আমার। একটাবার কি ফোন রিসিভ করে বলা যায় না কোথায় আছিলি তুই? আরে থাম থাম, একবারে সব কথা বলবো নাকি? তোদের এই শহরটা অনেক ভালো লেগেছে আমার, তাই বাহির দিয়ে হাঁটতে একটা পার্কে চলে আসি। সেখানে অনেকক্ষণ বসে থাকি। তারপর আমি পার্কের নামটা বলি। কি, পার্কটা তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তুই ওখানে হাঁটতে হাঁটতে গেলি কি করে? কি হয়েছে তোর? সত্যি করে বল, কি সমস্যা হয়েছে আমার কাছে তুই খুলে বল, সমস্যা নেই। আমি ভাবতে লাগি, আদৌ কি সৌরভকে বলা যাবে? না থাক, এখন ওটা না বলি। আরে শালা, কিছুই হয়নি। তোকে কতবার করে বলেছি, হ্যাঁ, এখানে আয়, আমি দাঁড়িয়ে আছি, তুই তোর বাইকটা নিয়ে জলদি জলদি চলে আয়। কথাটা বলেই আমি ফোনটা রেখে দেই। এবার আসেন, আপনাদের আমার পরিচয়টা দেওয়া যাক।
আমার নাম স্বাধীন শেখ। বাবা মার একমাত্র সন্তান, কিন্তু ছোট একটা বোন আছে। বাবা মা অন্য একটা শহরে থাকে। বাবার ওইখানে একটা ব্যবসা আছে, সেটা দেখাশোনা করে সে। আমি লেখাপড়ার সুবাদে এইখানে চলে আসি। আরটুকু না হয় গল্পের সাথে থাকেন, ঠিকই বুঝতে পারবেন। আপনাদেরকে পরিচয় দিতে দিতে সৌরভ চলে আসে আবার সামনে। তার বাইকটা ব্রেক করতে আমি বাইকে উঠে বসি। তারপর সৌরভ বাইক চালাতে চালাতে বাসায় চলে আসে। বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই তাদের বাসার কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর আমি আর সৌরভ বাসার মধ্যে চলে যাই। সোফার উপর গিয়ে বসে আছি আর আঙ্কেল আন্টির সঙ্গে টুকিটাকি কিছু কথা বলছি। তখন সেখানে একটা মেয়ে এসে সজীবের বাবার পাশে বসে পড়ে। আমি সেই দিকে একবার তাকিয়ে তার দিক থেকে চোখটা সরিয়ে নিই। অন্যদিকে মেয়েটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। নিমিষেই তার ধ্যান ভাঙে মায়ের কথা শুনে। কি রে মা, তুই হঠাৎ এখানে আসলি? তুই তো সচরাচর আমাদের সঙ্গে বসে আড্ডা দিস না, ছাড়া কোনো রুমের মধ্যে বসে থেকে লেখাপড়া করিস। আর ওইটা হচ্ছে তোর ভাইয়ের বন্ধু, আমাদের বাসায় থাকবে আজ থেকে। বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা অমনি সবার সাথে আসতে চায় না। আর আসল কথা, ও পর্দা করে সবার সামনে তেমন একটা আসে না। ও বুঝতে পারেনি তুমি এখানে বসে আছো, তাই এখানে পর্দা ছাড়াই চলে এসেছে। তোমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায়। তুমি মনে কিছু করো না বাবা। আন্টি কথা বলেই সেইখান থেকে কিচেন রুমে চলে যায়। আমি, আঙ্কেল আর সৌরভ তিনজনে আড্ডা দিতে লাগে। আর আমি ভাবতে লাগে মেয়েটার কাছ থেকে নাম্বার নিলাম, বা একবারও ফোন করে জিজ্ঞেস করলাম না সে বাসায় গিয়ে পৌঁছেছে নাকি। তখনই সেইখানে আন্টি চা নিয়ে আসে। তারপর আমাকে আর সৌরভকে আর আঙ্কেলকে দিয়ে এগিয়ে দেয়। আমি চা নিয়ে খেতে লাগে। তারপর আরও একটু আঙ্কেল আন্টির সঙ্গে আড্ডা দিয়ে সৌরভ আমাকে নিয়ে ওপরে চলে আসে। তারপর একটা রুম দেখিয়ে দেয় আর বলে, শোন, এটা তোর রুম, আর ভুলে ওইদিকে যাবি না। ওইটা আমার বোনের রুম, ও পর্দা করে। তুই ওইদিকে গেলে আর ও যদি তোকে দেখতে পায় তাহলে তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আর আমি জানি আমার বন্ধু মোটেও এমন ছেলে না, তারপরেও তোকে বললাম তুই যেন ওইদিকে না যাস। আর এই যে পাশের রুমটা, এটা আমার। কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে বলে দিস কিংবা ফোন করিস, ওকে? আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর আমি রুমের মধ্যে চলে যাই। রুমে গিয়ে দেখি সাজানো গোছানো। আমার ব্যাগগুলো দেখি পাশেই রয়েছে। ব্যাগগুলো খুলে আলনার মধ্যে জামা কাপড়গুলো রাখতে লাগি। তখন দরজায় কেউ কর্নারে। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে সুন্দর করে তার মুখ হিজাব বেঁধে রয়েছে। আমাকে সালাম দিয়ে বলে, আপনাকে আব্বু আম্মু নিচে খাবার জন্য ডাকছে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আসেন। কথাটা বলে সেইখান থেকে মেয়েটা চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। স্বাধীন, কি ভাবছিস এগুলো? তুই তো এখন বিবাহিত, এগুলো ভাবা মোটেও ঠিক হবে না। আর মেয়েটার কণ্ঠস্বর কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হয় কোথাও যেন শুনেছি, কিন্তু মনে করতে পারছি না। কিভাবে শুনবো? এর আগে তো কখনো সৌরভদের বাসায় আসলে ওর বোনকে তো আরো চিনিও না, তাহলে কিভাবে? ও গড! কথাটা চিন্তা করতে করতে দরজা আটকে দিয়ে খাবার টেবিলে চলে আসে। চেয়ারে এসে বসতেই সৌরভের বোন খাবারের প্লেটটা নিয়ে সেখান থেকে উঠে বসার রুমে চলে যায়। তারপর আমি পুনরায় খেতে লাগে, কিন্তু আমার ভালো লাগছে না। আমার জন্য এই বাসার মেয়ে টেবিল থেকে উঠে অন্য জায়গায় গিয়ে খাবে, কেমন দেখায় না? তাই আমি সৌরভকে কেবলই, সৌরভ তুই কিছু মনে করিস না, আমি তোদের বাসায় থাকতে পারবো না, আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দে। আর আমি টুকিটাকে রান্না বান্না করতে পারি, তাও যদি না পারি তখন না হয় কাজের মেয়ে রেখে নেব। শালা চুপ করবি? তোদের বাসায় আমি 5 বছর ছিলাম, কখনো আমি তো এমন করিনি। আর এখন তুই আমাদের বাসায় এসে বাইরে থাকবি? বাইরে থাকবি বলছিস কেন? এটা কি তোর নিজের বাসা মনে করতে পারছিস না, নাকি তোর খারাপ লাগছে আমাদের এই বাসাটা পছন্দ হয়নি? পছন্দ হবে কি করে? তুই তোর মা বাবার আদরের দুলালি, তোদের তো কোটি কোটি টাকা, বাড়ি ঘর, আর আমাদের সামান্য একটা দালান। আরে না, মোটেও না। তুই যা চিন্তা করছিস তা কিছুই না। আমার এখানে থাকতে ভালোই লাগছে। মায়ের মতো একজন আন্টির হাতে খাবার পাচ্ছি। কিন্তু তোদের বাসায় কতদিন থাকবো বল? বাইরের মানুষ তো অনেক কথা বলতে পারে, তাই না? আমিও তো তোদের বাসায় ছিলাম প্রায় 5 বছর। বাইরের মানুষ তো কিছুই বলবে না, তোকে কিছু বলবে না। এখন চুপচাপ আমার হাতের ঘুষি না খেতে চাইলে খাওয়া দাওয়া করবি আর কলেজ করবি, আর একটা কথা বলবি না, বুঝলি? আমি সৌরভের কথার উপর আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে
দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে ফোনটা হাতে নিয়ে ফোন করি। অন্যদিকে ইনি এখানে কেন? তার মানে এই হলো আমার ভাইয়ার বন্ধু, যার কথা ভাইয়া মাঝে মাঝে আমাদেরকে বলতো। আচ্ছা, কোনোভাবে যদি এমনই জেনে যায় আমি তার বিয়ে করে স্ত্রী, সে তো আমাকে ওই দিন দেখেনি, মুখে নিকাব রাখা ছিল, এ কারণে যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? না না বাবা, এত কিছু ভেবে লাভ নেই, যা হবার তা তো হবে, কিন্তু আমি তাকে আমার পরিচয় কখনো দেবো না। দেখি উনি বুঝতে পারে কি না। আনমনি কথাগুলো ভাবছিলাম, তখন ফোন ভাইব্রেট হতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি একটা রং নাম্বার। ভাবছি ফোনটা রিসিভ করবো কি করবো না। কানের কাছে ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠে বলতে লাগে, আসসালামু আলাইকুম। সালাম দিলাম, বাট ওই পাশ থেকে কোনো আনসার পাচ্ছি না। হয়তোবা মেয়েটা আমাকে চিনতে পারছে না, তাই আমি পুনরায় বললাম, আমি স্বাধীন। আমি ভুল না বললে আপনি পপি, তাই তো? চিনতে পারছি। তা এতক্ষণ পরে ফোন করলেন যে? বলেছিলাম না বাসায় গিয়ে ফোন করার কথা, কিন্তু এত দেরি করলেন যে ফোন করতে? আপনার ফোন নাম্বারটা আমার কাছে ছিল না যে। আপনাকে ফোন করে আমি আপনার সম্পর্কে জানতে চাইবো। আই এম এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে কি বলছেন এগুলো? মনে করবো মানে? আসলে আমি অনেক আগেই বাসায় এসেছিলাম। আপনাকে তো আগেই বলেছিলাম আমার বাসা অন্য শহরে। এখানে একটা বন্ধুর বাসায় উঠেছি লেখাপড়ার সুবাদে, তাই বাসায় এসে তাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আপনার কথা তেমন একটা মনে ছিল না, রুমে আসতেই আপনার কথা মনে আসে, তাই ফোন করলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার সালামের উত্তরটা এখনো পাইলাম না। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ, আপনি? তারপর পপির সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলতে লাগে। কথা বলতে বলতে রাত যখন 12টা বেজে যায়, তখন আমি তাকে উদ্দেশ্য করে বলি, অনেক রাত হয়ে গেছে, এখন আপনি ঘুমান। অতিরিক্ত রাত জাগলে আপনার আবার সমস্যা হবে। কথাটা বলেই পপিকে আরো কিছু কথা বলে ফোন রেখে পাশেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভাঙিয়ে ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখি পপির নাম্বার থেকে ফোন রিসিভ করে আমি কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, এখনো বুঝি পড়ে পড়ে ঘুমাচ্ছেন? বাপের কথা শুনে আমি তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসি। ফোনের ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। বুঝলাম না এর আবার কি হলো, এত সকালে ফোন করেছে কেন। তাই আমি তাকে প্রশ্ন করি, তা এত সকালে ফোন করে ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? হ্যাঁ পারেন। এখন সোজা ওয়াশরুমে যাবেন, ফ্রেশ হবেন, তারপরে অজু করে সোজা মসজিদে চলে যাবেন নামাজ পড়ার জন্য। আমি এখানে তো কিছুই চিনি না, মসজিদ কোথায় তাও জানি না, এখন কি করে মসজিদে যাব বলেন? আপনার বন্ধু আছে না, তার কাছে যান, তাকেও ঘুম থেকে উঠে দুজনে মিলে নামাজ পড়তে চলে যান। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, তাহলে এখন ফোনটা রাখি, পরে না হয় তোমার সঙ্গে কথা বলবো। কথাটা বলে আমি ফোন রেখে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অজু করে রুম থেকে বের হয়ে তারপর চিনতে পারি না কোনটা সরে বেরো, ডানেরটা নাকি বামেরটা। তারপর আমি ডানের দিকে গিয়ে দরজা কড়া নাড়ি। অনেকক্ষণ পর দরজা খুলে পেছন করে তাকাতে তো আমি অবাক হয়ে যাই। আমি যা নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না, একটা মেয়ে কখনো এত সুন্দর হতে পারে। তখন বসার রুমে দেখেছিলাম, বাট তেমন একটা বুকে মুখ দেখায়নি। আবছা আবছা আলোয় যেন তার মুখ থেকে রোশনি নির্গত হচ্ছে। আমাকে দেখে মেয়েটি দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। দরজা লাগানোর শব্দ পেয়ে আমিও অনেকটা লজ্জা পেয়ে যাই, কারণ মেয়েটি কি ভাবলো আমাকে নিয়ে। তারপর আমি রুমের সামনে থেকে সরে বামের রুমে গিয়ে দরজায় কর্নারে অনেকক্ষণ পর দরজা খুলে সৌরভ হাই ফালাতে ফালাতে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে শালা, তোর আবার কি হলো? এত রাতে দরজায় কড়া নাড়ছিস, কি হয়েছে তোর? আরে না, কিছু হয়নি, তুই ফ্রেশ হয়ে অজু করে আয়, দুজন নামাজ পড়তে যাব। আমার কথা শুনে সৌরভ কিছু পিছু ফিরে তার রুমের মধ্যে চলে যায়। আমি তার দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর সৌরভ অজু করে ফ্রেশ হয়ে বের হয়। তারপর আমি আর সৌরভ সেইখান থেকে তাদের বাড়ির পাশে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষ হলে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসে পড়তে লাগে। পেরিয়ে যায় অনেকটা সময়। হঠাৎ দরজায় এসে কেউ কাশি দেওয়ার শব্দে আমি পেছন ফিরে তাকাই। পেছন ফিরে দেখি সৌরভের মা আমার দিকে আস্তে আস্তে বলে, বাবা, তুমি সকাল সকাল কি করছো? পড়ছো বুঝি? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। আমাকে উদ্দেশ্য করে পুনরায় প্রশ্ন করে, এর জন্যই তুমি প্রত্যেকবার কলেজে টপ করো। আর আমার ছেলের দিকে একবার তাকাও, দেখো আমার ছেলে পড়াশোনা নাই, সম্পূর্ণ অমনোযোগী। তোমার মতো হতে পারলো না, সারাক্ষণ শুধু ফোন টিপে কম্পিউটারে গেমস খেলবে। মনে হয় এখনো ছোট আছে। ওর বাবার এত এত সয় সম্পত্তি, কোম্পানি,
দেখাশোনা করবে কে? ও যদি লেখাপড়া না করে ভালো কিছু না হতে পারে, তাহলে ওর বাবার সম্পত্তি তো অন্য কেউরা তখন দখল করে নেবে। তুমি ওকে একটু বুঝিয়ে যেন ও লেখাপড়ায় একটু মনোযোগী হয়। আচ্ছা আন্টি, আমি ওকে বলবো যেন পড়ালেখায় মনোযোগ দেয়। আচ্ছা বাবা, আমাকে আন্টি বলতে হবে না, তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো। আর আসো, তোমার জন্য সবাই নিচে খাবার টেবিলে অপেক্ষা করছে। খাবার খেয়ে নাও, তারপর না হয় আবার এসে পড়তে বসো। নাকি কলেজে যাবে আজকে? আচ্ছা আন্টি, ও সরি মা, আমি আসি, আপনি যান। আর হ্যাঁ, নতুন নতুন কলেজে কয়েকদিন তো যেতেই হবে। স্যারদের সঙ্গে পরিচয়, নতুন ক্লাস, পার্টনারদের সঙ্গে পরিচয় হতে হবে। আচ্ছা বাবা, তাহলে আসো। কথাটা বলে সৌরভের মা আমার রুম থেকে চলে যায়। তারপর আমি আমার রুমে আর না বসে থেকে নিচে চলে আসি। খাবার টেবিলের সামনে এসে দেখি সবাই বসে আছে, বোধহয় আমার জন্যই অপেক্ষা করছে এতক্ষণ ধরে ওনারা। বাবা, আসো আসো, এইখানে বসো, খাবার খেয়ে নাও। আমাকে দেখে কথাগুলো বলে সৌরভের বাবা তারপর আমি গিয়ে সৌরভের বাবার পাশে চেয়ার টেনে বসে পড়ি। আমাকে বসে দেখে সেখান থেকে পপি তার খাবারের বাকিটা নিয়ে করতে যাবে, তখন সৌরভের বাবা বলে, মা, কই যাচ্ছিস তুই? এখানেই বয়। স্বাধীন তো আমাদের ঘরেই ছেলে, তোকে তুই ভাই মনে করবি? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। স্বাধীন মোটেও এমন ছেলে না, একদম ইনোসেন্ট ছেলে। মেয়েদের সঙ্গে একদমই কথা বলে না। উফ, এই মেয়েদের দেখলে 10 হাত ফাঁক দিয়ে চলাফেরা করে। আমাদের স্কুলে কত সিনিয়র জুনিয়র মেয়েরা এসে স্বাধীনের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে, কিন্তু স্বাধীন তাদেরকে না করে দিয়েছে। যদি কখনো কোনো মেয়ের সামনে দিয়ে হাঁটতো, মাটি মুখ হয়ে হয়ে হাঁটতো, তখন আমি কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাতেই দেখিনি। প্রায় 5 বছর হয়ে যাবে ওর সঙ্গে বন্ধুত্ব আছে আমার। অন্যদিকে পপি আনমনে ভাবছে, হায় খোদা, শেষমেশ কিনা বোরকে ভাইয়া বলতে হবে। আর ভাই কি বললো? আমার বর সত্যি এত ভালো, এত লয়াল। তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি। এখন আল্লাহ জানে মা বাবা আমাদের সম্পর্কটা কিভাবে, মা বাবাকে আমাদের সম্পর্কটা কিভাবে বলবো। কথাগুলো অন্য মানুষকে হয়েই ভাবছিলাম, তখনই পাশ থেকে মা আমার কাঁধে হাত রেখে বলে, কি রে মা, কি ভাবছিস? তুই নাকি তোর শরীর খারাপ? তুই যদি চাস স্বাধীনের সামনে পর্দা করে থাকতে পারিস। না মা, আমার কোনো সমস্যা হবে না। ভাইয়ার বন্ধু মানে আমারও ভাইয়া, আর আমি তো ওদের দুজনের থেকে অনেকটাই সিনিয়র। যখন ভাইয়া বললাম তখন যেন নিজের গলা নিজেই আটকে আসছিল। তারপরে মেকআপ খুলে খাবার খেতে লাগি। খাবার খাওয়ার এক পর্যায়ে আমি আমার কিউট জুনিয়র বরটার দিকে তাকিয়ে দেখি সে মন দিয়ে খাবার খাচ্ছে। পাশে যদি সুনামি হয়ে যায় সেদিকেও যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার খাওয়া শেষ হতেই আমি মুখ তুলে যেই তাকাই, অমনি দেখি সৌরভের বোন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার তাকানো দেখে আমি যেন অবাক হয়ে যাই। পর্দা পরিহিত মেয়েরাও কি লুচু হয়, এমনটাই ভাবছিলাম। আমার ভাবনা সে সেদ ঘটে কাশি আসায়। তারপর পাশ থেকে পানির গ্লাসে নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগে। অন্যদিকে আমার কাশি আসায় সৌরভের বোনেরও ধ্যান ভেঙে যায়। তারপর মন দিয়ে খাবার খেতে লাগে। আমি খাওয়া দাওয়া শেষ করে বাসার রুমে গিয়ে টিভিতে খবর দেখছিলাম। এক এক করে আঙ্কেল আন্টি সৌরভ আর সৌরভের বোন এসে সবাই আড্ডা দিতে লাগে। তাদের পরিবারের সঙ্গে এই 2 দিন থেকে অনেক ভালো লেগে গেছে। আমাদের পরিবারের মতো নয়। আমাদের পরিবারের সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, নিজেকে যেন সময় দেয় তাদের হাতে সময় নেই। আমার ভাবনা ছেদ ঘটে সৌরভের কথা শুনে। কিরে, তোদের বাসায় এতদিন ছিলাম, কখনো কারোর সঙ্গে তোকে এত হাসি খুশি ভাবে কথা বলতে দেখিনি। সবসময় গোমরামুখ হয়ে রুমের মধ্যে বসে থাকতে। আর তোদের ফ্যামিলিটা যেন কিরকম, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, কাউকে কারো সময় দেওয়ার টাইম নেই। আচ্ছা, বাদ দে এসব কথা। আজকে তো আমাদের নতুন কলেজ, তা তুই কলেজে যাবি না নাকি? সময় তো হয়ে গেল কলেজে যাওয়ার। হ্যাঁ, যাব। আমি আমার রুম থেকে ফ্রেশ হয়ে আসি, তুইও ফ্রেশ হয়ে আয়। কথাটা বলে আমি সিঁড়ি দিয়ে হেঁটে আমার রুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। অনেকক্ষণ পর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে এসে দেখি সৌরভ আর তার বোন দুজনে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে যেতেই আমাকে উদ্দেশ্য করে বলে, সৌরভ, স্বাধীন আপু তার ভার্সিটিতে যাবে, তার নাকি কি যেন ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর বাইকটা মাত্র একটা, তাই ভাবছি কিভাবে যাব। ও আচ্ছা, তারা দুজন চলে যা। আমি একটা রিক্সা নিয়ে না হয় কলেজে যাব। আর এখান থেকে তো তুই বললি কলেজ অনেকটা কাছে, রিক্সাওয়ালা নিশ্চয়ই চিনতে পারবে। তুই আপুকে নিয়ে গিয়ে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে আয়।
অন্যদিকে তলে তলে যে আমাকে একজন আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে সেই দিকে আমার প্রক্ষেপে নেই। খচ্চর বেটা, বান্দর বেটা, জীবনে কখনো মিথ্যে কথা বলিনি। ওনাদের সঙ্গে ভার্সিটিতে যাব, তার জন্য মিথ্যে কথা বললাম। আর তিনি নাকি বলছেন অন্য রিক্সা নিয়ে যাব। আর কি বললাম? আমাকে আপু বলো না? তাই না? একটা বোর যদি আমার সম্পর্কে জানতে পারে না, তাহলে কি হবে তুমি নিজেও ভেবে দেখতে বুঝতে পারবে না। শুধু অপেক্ষায় আছি কখন তোমাকে বলবো আমি তোমার বউ। আরে না, রিক্সা নিয়ে যেতে হবে না। তুই তো বাইক চালাতেও পারিস না। তুই বাইক চালাবি তাহলে একটা কাজ কর, আমি বাইক চালাই, তারপর তুই বয়, তারপর না হয় আপু বসুক। আপু তো ভার্সিটি একটু পরে, ওনাকে নামিয়ে দিয়ে তারপর না হয় আমি আর তুই কলেজ চলে যাব। কি বলিস? আর এত সকাল সকাল এখানে রিক্সাও পাবি না। এই রাস্তায় রিক্সা খুব একটা যাওয়া আসা করে না, বুঝলি? আমি কিছু চিন্তা না করে হ্যাঁ বলে দিই। তারপর সৌরভ একটা বাইক নিয়ে আসে। তারপর সৌরভ ড্রাইভিং সিটে বসে পড়ে, আমি তার পাশে বসে পড়ি। তারপর পপি আপু বসে। পরে বাইক ইউটার্ন দিয়ে চালাতেই পপি আপু আমার কাঁধে শক্ত করে চেপে ধরে, যেন কাঁধ জীবনে আর ছাড়বে না। বাইক চালাচ্ছে সৌরভ, আর মনে হয় সামনে রাস্তা ভাঙা থাকায় বাইকটা সৌরভ হালকা ব্রেক করে। তখনই পপি আপু এসে আমার পিঠের উপর পড়ে যায়। নিমেষেই যেন আমার শরীরে কারেন্টের শক করে। কখনো কোনো মেয়ে আমাকে এইভাবে টাচ করেনি, এটাই ফার্স্ট, তাই বুঝি এমন হচ্ছে। তারপর আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে আমার দুই পেটে রেখে দেয়। আমি তো অবাক হয়ে যাই, কি করছেন এইগুলো তিনি? একটা পর্দায় থাকা মেয়ে অন্য ছেলের কোমরে হাত দিয়েছে, আর কিছু ভাবতে পারছি না। একটু পর একটা ভার্সিটির সামনে গিয়ে সৌরভ বাইকটা ব্রেক করে। তারপর পপি আপু পেছন থেকে নেমে তার ভার্সিটিতে ঢুকে পড়ে। ভার্সিটির ভিতরে ঢোকা অব্দি সৌরভ সেখানে দাঁড়িয়ে থাকে। পপি আপু ভার্সিটির ভিতরে ঢুকে গেলে বাইক চালিয়ে আমি আর সৌরভ কলেজে চলে আসি। অন্যদিকে, কি রে পপি, ছেলেটা কে ছিল? বাইকের সামনে থাকা ছেলেটা তো তোর ভাইয়া, পিছনের কিউট ছেলেটা কে রে? বান্ধবীর কথা শুনে ওর দিকে তাকিয়ে ওর মুখে পৈশাচিক হাসি দেখতে পাই। তার হাসি রহস্য আমি ঠিকই বুঝতে পারি। মনে মনে ওর 14 গোষ্ঠীর উদ্ধার করছিলাম। খচ্চর পিটি, আমরা জামাইয়ের দিকে নজর দেওয়া, তাই না? সময় হোক, তোর চোখ তুলে ফেলবো। ওকে, কিচ্ছু বলা যাবে না এখন কিছু বললে হিতের বিপরীত হতে পারে। আমার ভাবনা দেখে পুনরায় আমার বান্ধবী বলে, কি রে, কি ভাবছিস? তোর ভাইয়ের পিছনে থাকা কিউট হ্যান্ডসাম ছেলেটাকে আমি তো প্রথম দেখায় প্রুফ ক্র্যাশ খেয়ে ফেলেছি। মুখ সামলিয়ে কথা বল। ওরা আমাদের ছোট ভাই, ওরা আমাদের থেকে 3 বছরের জুনিয়র, বুঝলি? আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আমাদের বাসা থেকে লেখাপড়া করতেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার একদম এগিয়ে গেলাম। জুনিয়র হয়েছে তো কি হয়েছে? জুনিয়র ছেলেরা অনেকটা ভালো হয়, ওরা সিনিয়র মেয়েদের অনেক ভালোবাসে, ওনাদের কথা শুনে শ্রদ্ধা করে। আর যদি কোনো সিনিয়র ছেলেকে ভালোবাসিস, তখন দেখবি তোর কথায় কোনো মূল্য দিবে না, তার কথাই চূড়ান্ত হবে। এর থেকে আমি ভেবেছি একটা জুনিয়র ছেলেকে ভালোবাসবো, বিয়ে করব। প্রয়োজন হলে আমি ওকে চাকরি করে ওর পড়াশোনা চালাবো। বাবা, তোর চিন্তা ভাবনা দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেলাম। আচ্ছা, একটু ওয়েট কর, আমি আঙ্কেলকে ফোন করে বলছি তোকে যেন বিয়ে দিয়ে দেয়। তোর বিয়ের খুব স্বাদ জেগেতে না, না হলে এমন কথা তো বলতি না তুই। আরে না, সত্যি বলছি, ছেলেটা অনেক পছন্দ হয়েছে আমার। তুই প্লিজ কিছু একটা করে ম্যানেজ করে দে। তুই যদি ম্যানেজ করে দিতে পারিস, তাহলে তোদের সবাইকে আমি ট্রিট দিব। সব বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলি। তারপরে সবাই আমার কাছে এসে আমার বান্ধবীরা ওই ছেলেটার সঙ্গে দর্শন করতে চায়। এই বলে যেন আমি তাদের সাথে দেখা করে দিই, কারণ সবগুলো হলো খাইতে চায় আমার কাছে, খাওয়ার ধান্দায় এমনটা করছে। তাদের আমি বলি, আমি জানি তোরা কেন এরকম করছিস বা বলছিস, খাওয়ার জন্য, তাই না? আজকে আমি তোদেরকে ট্রিট দেবো, বাট তোরা কখনোই বলতে পারবি না আমি যেন ছেলেটাকে গিয়ে সাদিয়ার প্রেমের প্রস্তাব দিই, কারণ ওকে আমি নিজের ছোট ভাই মনে করি। তাই আমি কখনোই কথাটা তাকে বলতে পারবো না। প্লিজ তোরা আমাকে আর জড়াজড় করবি না। ছেলেটাকে ভাইয়া বলতে গিয়ে আমার গলা যেন আটকে যায়। আমার কথা শুনে সবার হুররে বলে ওঠে, কলেজের ক্যান্টিনে চলে যায়। তারপর মেয়েদের খাবার জন্য আলাদা কর্নার থাকায় সেখানে চলে যায়। এক এক করে সবাই খাবার অর্ডার দিতে লাগে। ভাবতে লাগি এরা এখন আমার পকেট ফাঁকা করবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা বিল আমার হাতে চলে আসে। দেখি 10,000 টাকা। ভাবছিলাম এর থেকেও যদি ওদের সবাইকে বলে দিতাম ওইটা আমার হাজব্যান্ড পিচ্ছি বর, তাহলে একসাথে ওদেরকে ট্রিট দিয়ে দিতে পারতাম, আর ওদেরকে এতগুলো কথা বলতেও হতো না। খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বান্ধবী সাদিয়া আমাকে বলে,
তোর চিন্তা ভাবনা কেমন যেন দেখছি। ছেলেটার সম্পর্কে যে আমি বাহবা দিয়েছি, অমনি তোর মুখ চোখ কেমন যেন চুপসে গিয়েছে। ব্যাপারটা কি? তুই ওকে আবার ভালোবেসে ফেলিসনি তো? আমি কিছু বলাই রেগে গিয়েছিস তুই? আমি ওর কথা শুনে যেন আকাশ থেকে পড়ি। তারপরে নিজেকে সামনে নিয়ে বলি, দেখ উল্টোপাল্টা কথা বলবি না। তোদেরকে খাওয়ালাম আমি। আমি চাই না ছেলেটার কাছে গিয়ে নিচু হই। এই জন্য এর থেকে বেশি কিছু না করাই ভালো। ওকে আমার ভাই সৌরভের মতো ছোট ভাই হিসেবেই মনে করি। এই কথাটাই যেন মনে থাকে। 1-2 বছর পর আবার যেন এই কথা নড়চড় না হয়। কথাটা বলে আমরা সব বান্ধবীরা হেসে ফেলি। তারপর পপি সেখানে আর না দাঁড়িয়ে থেকে ক্যান্টিন থেকে রাগ দেখে বেরিয়ে যায়। পেছন থেকে ওর বান্ধবীরা অনেক করে ডাকতে লাগে, কিন্তু পপি সারা শব্দ কিছুই দেয় না। ভার্সিটির বাইরে সে রিসার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর রিসা পেয়ে যায়, তারপর সোজা বাসায় চলে যায়। অন্যদিকে আমি কলেজে এসে বাইকটা পার্কিং লটে রেখে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগে। হঠাৎ একটা মেয়ে এসে সৌরভকে জড়িয়ে ধরে। আমি তো ওর দিকে বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি বা কে, আর ওকে অমন করে জড়িয়ে ধরলো কেন, কিছুই বুঝতে পারছি না। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সৌরভকে নিজের কাছ থেকে ছাড়িয়ে আমাকে দেখিয়ে বলে, লামিয়া, এটা হচ্ছে আমার বন্ধু, যার বিষয়ে এর আগেও তোমাকে অনেক কথা বলেছি। এইটাই আমার বন্ধু। সৌরভের কথা শেষ হতে না হতেই লামিয়া নামের মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দেয়। আমি তার হাতের সঙ্গে হাত মিলিয়ে হ্যান্ডশেক করছি না দেখে মেয়েটা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সৌরভ বলতে লাগে, আরে ও মেয়েদের সঙ্গে কথা বলে না, অনেকটা লাজুক আর স্বাধীন। এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। মানে তোর গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? তুই তো আজকে নতুন কলেজে আসলি আমার সঙ্গে, তুই তোর গার্লফ্রেন্ড জোগাড় করে ফেললি একদিনে কিভাবে? আসলে ওর সঙ্গে আমার সম্পর্কটা স্কুল জীবন থেকে তোকে কখনো বলা হয়ে ওঠেনি। ও এইখানে পড়াশোনা আর আমি তোদের শহরে গিয়ে পড়াশোনা, একই কলেজে ভর্তি হই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তারপর তিনজন মিলে আরো অনেক কথা বলে সেইখানে আর না থেকে ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে গিয়ে বসতে একটু পর স্যার চলে আসে। সৌরভকে দেখে স্যার তার কাছে এগিয়ে এসে বলতে লাগে, বাবা সৌরভ, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমাকে দেখলাম। সে যে 5 বছর আগে লামিয়ার সঙ্গে বাসায় এসেছিলে, আর তো বাসায় আসলে না। লামিয়াকে তোমার কথা অনেক জিজ্ঞেস করতাম, বলতো তুমি নাকি অন্য এক শহরে গেছো লেখাপড়া করার জন্য। আঙ্কেল, আমাদের এইখানে ভালো কোনো স্কুল না থাকায় গিয়েছিলাম। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো আর লেখাপড়া মনোযোগী হইও, ঠিক আছে? আর যাওয়ার সময় তুমি আমার রুমে গিয়ে একটু আমার সঙ্গে দেখা করে যাও, তোমার সঙ্গে প্রয়োজনীয় কিছু কথা বলার আছে। আচ্ছা আঙ্কেল, যাওয়ার সময় আমি আপনার সঙ্গে দেখা করে যাব। তারপর স্যার গিয়ে মন দিয়ে ক্লাস করাতে লাগে। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি। এক এক করে প্রত্যেকটা স্যার এসে সবার এক এক করে পরিচয়, কোন ভার্সিটি থেকে এসেছে সেগুলো জিজ্ঞেস করছিল। সে আমার পাশে, তো তখনই স্যার আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা স্কুলের মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট ছিলাম আমি। আমার জিপিএ দেখে সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আসলে পড়াশোনায় অনেক ভালো হয় সিরাজগঞ্জ জেলায় সব স্কুলের মধ্যে আমি নাম্বার 1 হয়েছিলাম। আমার এই কথা শুনে সব স্যার আমাকে বাহবা দিতে লাগলো। এক এক করে ক্লাস শেষ করে প্রত্যেকটা স্যার চলে যায়। টিফিন পিরিয়ড হলে ক্লাসরুম থেকে বের হয়ে আমি, সৌরভ আর লামিয়া তিনজনে মিলে ক্যান্টিনে চলে যাই খাবার খাওয়ার জন্য। এখানকার নুডলসটা অনেক ভালো হয়। আমি বাবার সঙ্গে দেখা করতে আগে যখন কলেজে আসতাম, সর্বপ্রথম আগে এই ক্যান্টিন থেকে আমি নুডলস খেয়ে তারপর বাবার সঙ্গে দেখা করতাম। একবার খেয়ে দেখো, প্রেমে পড়ে যাবি। লামিয়ার কথা অনুযায়ী ক্যান্টিনে নুডলস অর্ডার দেয়। তারপর তিনজনে আড্ডা দিতে লাগি। একটু পর একটা ওয়েটার এসে আমাদের খাবার দিয়ে চলে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক বাকি ক্লাসগুলো করায় ভালো না লাগায় সবাই সিদ্ধান্ত নেই ক্যান্টিন থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে অনেকক্ষণ তিনজনে আড্ডা দিতে লাগে। আমার যেন কেমন ভালো লাগছিল তাদের সঙ্গে আড্ডা দিতে। অনেক সময় পার হয়ে যাওয়ায় সেখানে না দাঁড়িয়ে থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তখনই সৌরভ বলে, তোরা দুজন এখানে একটু ওয়েট কর, আমি গিয়ে আঙ্কেলের সঙ্গে কথা বলি আসি, দেখি আঙ্কেল কি বলে। কি আর বলবে? তোর আর আমার বিয়ের বিষয় নিয়ে তোর বাবা মার সঙ্গে কথা বলবে। এর জন্য তোর বাবা মাকে আমার বাসায় ডাকবে বাবা, এর জন্যই তোকে রাখছি। আরে মিনমিন করে কি বলছিস কি তুই? কিছুই তো বুঝতে পারছি না। আরে না, কিছুই না। দেখ বাবা গিয়ে তোকে কি বলে শুনেই আয়।
তারপর সৌরভ আমাদের মাঝ থেকে উঠে চলে যায়। আমি পকেট থেকে ফোনটা বের করে আমার বউকে ফোন করব কি না করব সেটা ভাবছি। তখন লামিয়া পেছন থেকে বলতে লাগে, মেন নাম্বার পপি না, ফোন করবেন করবেন কি করবেন না এটাই ভাবছেন নিশ্চয়ই। গার্লফ্রেন্ড হয় আপনার? আমি মেয়েটার কথা শুনে হকচকিয়ে যাই। সে দেখলো কিভাবে, নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, আর না, ভুল ভাবছেন, আমার গার্লফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড হয়। ভাবছি ফোন করব কি করব না, ও আবার ক্লাসরুমের মধ্যেই আছে কি না। ও আচ্ছা, তা ভাইয়া আপনি আপনাদের জেলা রেখে এখানেই কলেজে ভর্তি হলেন কেন? তার অনেক বড় কাহিনী আছে। আমাদের জেলায় ভালো কলেজে আছে, বাট আমি সেখানে ভর্তি হইনি, কারণ সৌরভ এখানে চলে আসবে আর আমি একা একা কলেজে ক্লাস করব কি করে। আর আমি অতি সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, আর তাই এখানে চলে আসি। দুজন একসঙ্গে কলেজে লেখাপড়া করতে পারবো। আর আসল বিষয় হচ্ছে আমার বাবা মা আমাকে একদমই সময় দেয় না, তারা সব সময় কাজ নিয়ে পড়ে থাকে। তাই আমি তাদেরকে বোঝাতে চাই যে তাদের কাছে আমি না থাকলে তাদের কতটা কষ্ট লাগে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আর লামিয়া টুকিটাকি কিছু কথা বলছিলাম, নিজে নিজেই ভাবছি আমি একটা মেয়ের সঙ্গে এমন ফ্রেন্ডলি ভাবে কথা বলছি কি করে। সেখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমার হাত পা কাঁপে। তো আনমনেই ভাবছিলাম। অন্যদিকে সৌরভকে স্যারের দরজায় কড়া নাড়তেই স্যার তাকে রুমের ভেতরে প্রবেশ করতে বলে। রুমের মধ্যে গিয়ে সৌরভ দাঁড়াতেই স্যার অর্থাৎ লামিয়ার বাবা বলতে লাগে, বাবা, তোমাকে এখানে ডাকার একটা বিশেষ কারণ আছে যা এখন তোমাকে বলতে চাই না। তুমি একটা কাজ করবে, আজকে গিয়ে তোমার মা বাবাকে বলো কালকে যে আমার বাসায় তারা আছে, তাদের জন্য অপেক্ষা করব। কখন আসবে তোমরা আমার বাসায়, লামিয়াকে ফোন করে সময়টা বলে দিও। আচ্ছা, আজকে বাবা মাকে গিয়ে বলবো আপনার বাসায় যেন আপনার সঙ্গে দেখা করতে যায়। কথাটা বলেই আমি আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে আসি। ভাবতে লাগে হঠাৎ আঙ্কেল কিসের জন্য তার বাসায় বাবা মাকে ফোন নিয়ে যেতে বলেছেন, কারণটা বুঝতে পারছি না। ভাবতে ভাবতে সেখান থেকে স্বাধীন আর লামিয়াদের কাছে চলে আসি। সেখানে এসে দেখি স্বাধীন দুজনে কথা বলছে। আমি স্বাধীনকে রাগানোর জন্য হাসতে হাসতে বলি, তুই তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস, যেখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলিস না। নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছিস? দেখ, ওকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করলে আমি কিন্তু ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস। ধ্যাত, এটা তো আমাদের ভবিষ্যৎ ভাবি, তো ভাবির সঙ্গে কথা বলবো না তো কার সঙ্গে কথা বলবো? আর তুই আমাকে ভালো করে চিনিস, আমি তোকে নতুন করে আমার পরিচয় দিতে যাব না, বুঝলি? আর বাসায় যাব, আর ভালো লাগছে না। আরে না, আমি তো তোকে এমনিতেই রাগানোর জন্য কথাগুলো বললাম, তুই কি কিছু মনে করেছিস? আর না, এমনিতেই ভালো লাগছে না, অনেক মাথা ব্যথা করছে। হঠাৎ করে কিছু হলো, বোধহয় অনেক জ্বর আসবে। চল বাসায় যাই। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে সৌরভ লামিয়াকে বিদায় দিয়ে পার্কিং লটে এসে গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাইকটা নিয়ে গিয়ে সৌরভ তার বোনের ভার্সিটির সামনে ব্রেক করে। তার বোনকে ফোন করে সৌরভ বলে, আপু, তোমার ভার্সিটির সামনে অপেক্ষা করছি, স্বাধীনের মাথা ব্যথা করায় বাসায় যাচ্ছি। তুমি কি বাসায় যাবে? তাহলে চলে আসো। আরে না, বাসায় চলে এসেছি অনেকটা আগেই। তুই আর তোর বন্ধু বাসায় চলে আয়। আর শোন, দেখে শুনে আসবি। তুই যেভাবে বাইক চালাস কখন জানি নিজের ক্ষতি করে ফেলিস। সকালে তোর বাইক চালানো দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। নিজের কথা চিন্তা না করে বাবা মার কথা চিন্তা করে একটু নিজের আওতার মধ্যে বাইকটা চালাস। কথাটা বলে পাপি ফোন কেটে দেয়। সৌরভ পুনরায় বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাইক চলছে তার আপন গতিতে। আমি শহরটা উপভোগ করতে থাকি। আসলে আমাদের এলাকাটা অনেকটা গ্রাম, বাট সৌন্দর্য শহর ঢাকা হওয়ায় অনেক বড় বড় বাড়িঘর, টাউন, অর্থাৎ ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ বলে কথা। বড় বড় দালান করে তো হবেই, বড় বড় কোম্পানি থাকবে, এইটাই তো কথা। একটু পর বাসার সামনে এসে সৌরভ বাইকটা ব্রেক করে। আমি বাইক থেকে নামতেই সৌরভ বাইক পার্কিং লটে রেখে আমাকে নিয়ে বাসায় চলে আসে। কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর তাকে বাস খাটিয়ে আমি আর সৌরভ যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। আমি আমার রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেই, শরীরটা যেন পাতলা হয়। এর জন্য গোসল করে রুমে আসতেই আমার শরীরটা কাঁপুনিতে উঠেছে, বোধহয় অনেক মাথায় জ্বর আসবে। তারপর আমি খাটে গিয়ে শুয়ে পড়ি। খাটে গিয়ে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে ঘুম ভাঙে আমার মাথায় কারো উষ্ণ ছোঁয়া অনুভব করাতে। আমি চোখ মিলিয়ে টিপ টিপ করে তাকিয়ে দেখি পপি আপু আমার তাকানো দেখে তিনি তার চোখ মুছে নাই। আমি কিছুই বুঝতে পারি না। তার দিকে তাকাতেই পপি আপু বলে, পিচ্ছি, কি এমন করেছিস? গায়ে এত পরিমাণে জল নিয়ে চলে এসেছিস যে? মা তোমার কোনো সারা শব্দ না পেয়ে তোমার রুমে আমাকে পাঠায় তোমাকে দেখার জন্য। এসে দেখি তুমি ঘুমের রাজ্যে।
তোমার কাছে গিয়ে কপালে হাত রেখে দেখি অনেক মাত্রার জ্বর। তারপরে মার কাছে যেতেই মা বলে আমি তোমাকে যেন জলপট্টি দিই মাথায়, তাহলে তোমার গায়ে জ্বরটা আর থাকবে না। তাতে যদি জ্বর না কমে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছে। না আপু, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, এখন অনেকটা সুস্থ আছি, চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। চিন্তা করবো না কেন? হঠাৎ করে গায়ে জ্বর চলে এসেছে, যদি কোনো কিছু হয়ে যায় তখন কি করব আমি? আমি আপুর কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না। তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে বলি, মানে? আমার কথা শুনে যেন পপি নিজেকে সামলে নিয়ে বলে, আরে আই মিন তোমার বাবা মাকে কি জবাব দেব? তোমার যদি 19 থেকে 20 হয় তাহলে এই জন্য চিন্তা করছিলাম তোমাকে নিয়ে। থ্যাংক ইউ আপু আমাকে নিয়ে ভাবার জন্য। এখন আপনি যান, আমি অনেকটা সুস্থ আছি। আর কোনো প্রয়োজন হলে আমি আপনাকে ফোন করব। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান তো। তারপর পপি আপু একটা নাম্বার বলতে লাগে। আমি তার নাম্বার শুনে তার দিকে র্যাপ র্যাপ করে তাকিয়ে আছে। লাস্টের 2টা অক্ষর বলতে যাবে তখনই নিজেকে সামনে নেয় সে। থতমত খেয়ে পুনরায় বলতে লাগে, আরে না, নাম্বারটা তো নষ্ট হয়ে গেছে অনেকদিন আগেই। নতুন সিম নিয়েছি, নাম্বারটা ঠিক মনে নেই। তুমি একটু ওয়েট করো, আমি আমার রুম থেকে ফোন নিয়ে আসছি। কথাটা বলে আপু আমার রুম থেকে দৌড়ে চলে যায়। আমি তার ভাব লক্ষণ চলাফেরা দেখে অবাক হয়ে যাচ্ছি। আর আজকে তার নাম্বার বলার ধরনটা দেখে আরো অবাক হয়ে যাচ্ছি। আপুর নাম্বারের সঙ্গে আমার বইয়ের নাম্বার তো হুবহু মিল, প্লাস 2টা অক্ষর বলতে গিয়েও থেমে গেল। যে কি ভাবছি এগুলো আমি, হয়তো এইটা মিরাকেল। আমার এমন ভাবনার মাঝে আবু তার ফোন নিয়ে আমার রুমে চলে আসে। খাটের পাশে বসে মাথা থেকে জলপট্টিটা নিয়ে বাটির ভিতর ভিজিয়ে পুনরায় আমার মাথায় জলপট্টি দিতে লাগে। আর আমার ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলে, লক খুলে দাও, আমি আমার নাম্বারটা সেভ করে দিচ্ছি তোমার ফোনে। আমি লক খুলে দিতেই আপু ফোন টিপতে লাগে। আমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করি। এখন শরীরটা ব্যথা অনুভব হচ্ছে। তখন আপু আমাকে মারতে লাগলো। ফোনটা হাতে নিয়ে তো আমি অবাক হয়ে যাই, বুঝতে পারছি না তার ওয়ালপেপারে আমার পিক, মানে কখন আমার ছোটবেলায় তুলেছি পিচ্ছিটা, বুঝতেই তো পারলাম না। তারপরে কল লিস্টে গিয়ে চেক করতে লাগি কোনো মেন নাম্বার আছে কিনা। কল লিস্টে গিয়ে দেখি মা বাবা ফ্রেন্ড আঙ্কেল আন্টি আর একটা কারোর নাম্বার নেই তার ফোনে, শুধু আছে মাই ওয়াইফ লেখা। নাম্বারটার ভিতরে ঢুকে দেখি আমার নাম্বার। তার মানে সৌরভ যে বলেছিল কথাগুলো তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আমার স্বামীটা অনেক মেয়েদের থেকেই দূরে থাকে, কপাল গুনে পেয়েছে থাকে। আমার ভাবনায় ছেদ ঘটে আমার পিচ্চি বলার কথা শুনে। আপু কি করছে? নাম্বারটা তো সেভ করা হয়নি, ফোনটা দেন তো, একটু আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। তারপর আপু আর একটু পর ফোনটা আমার দিকে এগিয়ে দেয়। ফোনটা হাতে নিয়ে দেখি তার নাম্বারটা সেভ করে দিয়েছে আপু লিখে। শোনো, তোমার কোনো যদি সমস্যা হয় আমাকে কিংবা সৌরভকে ফোন করো। কথাটা বলেই আপু আমার রুম থেকে বেরিয়ে যায়। আপু রুম থেকে বেরিয়ে যেতে আমি আমার বউকে ফোন করি। অনেক মিস করছিলাম তাকে, অনেকটা কথা মনে পড়ছিল তার। ফোন করতে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বোধহয় ফোনের পাশে ওয়েট করছিল আমি কখন ফোন করব তাকে। ফোন রিসিভ করে ওই পাশ থেকে বলতে লাগে, অন্যদিকে ফোন হাতে রুমের দিকে যাচ্ছি, তখন ফোন ভাইব্রেট করতে লাগবে। সামনে গিয়ে দেখি ভাই জুনিয়র হাজব্যান্ড একার মাই জুনিয়র হাজব্যান্ড লেখা নাম্বারটা থেকে কল এসেছে। কল রিসিভ করে কানের কাছে ধরে বলি, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর আমাকে মনে পড়লো আপনার? না মানে আমি অনেক অনেক সরি, আপনাকে ফোন করতে পারিনি। কলেজ থেকে অনেকটা আগে এসেছিলাম, শরীরটা ভালো না লাগায় শুয়ে পড়ে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, শরীরে অনেকটা জ্বর এসেছিল। ও আচ্ছা, নিজের দিকে খেয়াল রাখতে পারেন না? জ্বর কেমন করে আসে আপনার? আসলে আমি নিজেও জানি না কেন জ্বর এসেছে আমার। তারপর আমি আমার সিনিয়র বইয়ের সঙ্গে কথা বলে ফোনটা রেখে দেই। ফোনটা পাশে রেখে মা বাবাকে নিয়ে চিন্তা করতে লাগে। তাদের কথা ভেবে চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ে। নিজের চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলি। তারপর ফোনটা হাতে নিয়ে মার কাছে ফোন করি। অনেকবার রিং হয়, ফোন রিসিভ হয় না। দ্বিতীয়বার ফোন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে। কি রে বাবা, কেমন আছিস তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। বন্ধুদের বাসায় গিয়ে আমাদের কথা ভুলে গেলি, একটাবার ফোন করে পৌঁছেছিস, এই কথাটা বলার প্রয়োজন মনে করলি না? মা, আমার না হয় মনে ছিল না, তোমাদেরও কি মনে ছিল না? তোমরা কি একবারও প্রয়োজন মনে করলে না ফোন করে আমি ঠিক মতো এসেছি কিনা তা জিজ্ঞেস করার? আসলে তোমরা দুজন আমাকে ভালোই বাসো না, না বাবা না তুমি, দুজনেই সবাই স্বার্থপর, আমাকে একদমই ভালোবাসো না।
থাকো তোমরা তোমাদের লাইফে, তোমাদের ব্যবসা নিয়ে, তোমাদের কাজ নিয়ে। আমি তোমাদের সঙ্গে আর কোনো কথাই বলবো না। আমি তোমাদের সঙ্গে পরিচয় রাখতেও চাই না। তোমরা যার জন্য এত কিছু করেছো, দিন শেষে সেই যদি সবকিছু না নিতে রাজি হয়, তখন কি করবে? আমি এখানে এসেছি তোমাদের কাছ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে। সৌরভের মা বাবা অনেক ভালো, আমাকে অনেক আদর করে, যা তোমরা কখনো করনি আমাকে। অন্যের মা বাবা আমাকে এত ভালোবাসে, আর সেখানে আমার মা বাবা আমার দিকে ফিরেও তাকায় না, আমাকে সময় দেয় না। একদমই এই কথাগুলো বলে ফেলি। ফোনের ওই পাশ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পাই। আমি নিজেকে আর সামলাতে পারি না, নিজেও কেঁদে ফেলি। কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগি, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে থাকতে। তোমরা আমাকে সময় দাও, আমার সবকিছু বোঝো। এইখানে এসেছি কেন জানো? সৌরভের মা বাবা সৌরভ আর ওর বোনকে সর্বদাই সময় দেয়, অনেক ভালোবাসে ওরা, আড্ডা দেয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে, ফ্রি ওরা। আর আমি তোমাদের সঙ্গে আড্ডা তো দূরে থাক, কথা বলার মতো সময়ও পেতাম না। আমার এই কথা শুনে যেন ফোনের ওই পাশ থেকে মা কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দেয়। মাকে কান্না করতে দেখে বলি, এখন আর কান্না করে কি করবে বলো? তোমরা থাকো তোমাদের কাজ নেই। কথাটা বলে সাথে সাথে ফোন রাখতে যাব, অমনি মা বলে, প্লিজ বাবা, আমাদেরকে তুই ভুল বুঝিস না। আমি আর তোর বাবা যে চেয়েছিলাম তুই যেন সুখের শান্তিতে থাকতে পারিস, তোর জন্য কষ্ট করতে হয় না, তাই তোর জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করে রেখে যেতে চেয়েছিলাম। কখনো ভাবতেও পারিনি টাকার পিছনে ঘুরতে ঘুরতে তোকে হারিয়ে ফেলবো। প্লিজ বাবা, এমনভাবে কথা বলিস না। তুই বাসায় চলে আয়, তোকে এখন পর্যাপ্ত সময় দেব, তোকে আর অবহেলা করব না। আমি অফিস থেকে চলে আসবো বাসায়, আর কখনো অফিসে যাব না। সব সময় তোকে সময় দেব, তোর বাবাকে ওর অফিসে যেতে বলবো না। তাও বাবা, এমনভাবে কথা বলিস না, বাসায় চলে আয়। আমরা তো তোর মা বাবা, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। বললেই তো আর যেতে পারবে না। এখানে কলেজে ভর্তি হয়েছি, লেখাপড়া করছি। কলেজ শেষ করে তারপর না হয় বাসায় যাব। না বাবা, তুই আয়, তুই সেখানে একটা কলেজে ভর্তি হয়ে নিস। তাও তুই চোখের আড়াল হোস না। আমরা বুঝতে পারছি তোকে ছাড়া থাকাটা অনেকটা কষ্টের রে। এখন আর কেউ বাসায় গেলে আমাদের কাছে আসে না, আমরা কেমন আছি জিজ্ঞেস করে না, অফিস কেমন কাটলো এগুলো জিজ্ঞেস করে না, কেউ পিছু পিছু ঘোরে না, রান্নাঘরে গিয়েও আমার সঙ্গে কেউ হাতে হাতে কাজ করে না। তোকে অনেক মিস করছি বাবা, তুই বাসায় চলে আয়। আচ্ছা মা, দেখি কি করতে পারি। তারপর মার সঙ্গে কথা বলে মাকে সান্ত্বনা দিই। একটু পর ফোন রেখে দিয়ে ওপরে ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে লাগি, মা বাবা হয়তো বা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন আমার উচিত তাদের কাছে যাওয়া। এই শরীর নিয়ে তো আর যেতে পারবো না। 2-1টা দিন আর এইখানে থাকি, তারপর না হয় চলে যাব মা বাবার কাছে। আর মনে কথাগুলো ভাবতে ভাবতে কোথা দিয়ে যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারে না। ঘুম ভাঙে রাত 11টার দিকে। সামনে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি, পাশ ফিরে তাকাতেই তো আমি অবাক হয়ে যাই। দেখি আপু বসে আছে খাবারের বাটি হাতে নিয়ে, বসে থেকে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আমি তার হাতে হাত রেখে আলতোভাবে ঝাঁকিয়ে ডাকতে লাগি। আমার ডাক শুনে আপু উঠে বসে, নিজেকে তৈরি করে সামনে নিয়ে বলে, কিরে পিচ্ছি, ঘুমিয়ে গেছিস? খাবার খাইতে হবে না? খাবার না খেলে দেখবি অসুস্থতা ঠিকই হবে না। তাই মা বাবা খাবার নিয়ে আমাকে তোকে খাইয়ে দিতে বলে। আমি এসে দেখি তুই ঘুমিয়ে গেছিস, আর ডাকিনি না, অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছি। সরি রে, নে খাবারগুলো খেয়ে নে, আর এই ওষুধগুলো খেয়ে নে, জ্বর ঠিক হয়ে যাবে। কথাটা বলে আপু আমার দিকে এক লম্কা ভাত এগিয়ে দেয়। আমি কিছু চিন্তা না করে খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে আপু আমাকে ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে যায়। আমি যেন যতই আপুকে দেখছি ততই অবাক হচ্ছি। তিনি আমার সঙ্গে এমন করছে কেন? বাসায় তো অনেক লোক আছে, কাজের মেয়ে থেকে শুরু করে আন্টি আঙ্কেল সৌরভ আছে। তারা আমার রুমে খাবার না নিয়ে এসে তিনি এলেন কেন? এমনিতেও প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তারপর এত চিন্তা মাথা ব্যথা যেন দ্বিগুণ করে দেয়। আর কোনো চিন্তা না করেই আমি পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করি। ঘুম না আসায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম ভেঙে যায়, ওঠার চেষ্টা করি, বাট উঠতে অক্ষম হই। পুরো শরীরটা ব্যথা যেন নাজেহাল অবস্থা। আবার বুঝতে পারছি না গায়ে ঠিক কতটা পরিমাণ জ্বর এসেছে আমার। তখন দরজায় কারো কড়া নাড়া শব্দ পাই। কি যেন মনে করে আমার চোখ বন্ধ করে ফেলি। আলতোভাবে তাকিয়ে দেখি আপু দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করছে। আমার কাছে এসে সর্বপ্রথম কপালে হাত দিল। হয়তোবা বোঝার চেষ্টা করছে আমার জ্বরের তাপমাত্রা কত। তারপর যা করলো আমি যেন নিজেকে নিজেই কোনোভাবে বিশ্বাস করতে পারছি না।
আমার মাথায় আলতো করে চুম্বন খায়। তখন আমি তাকাই। আমার তাকানো দেখে পপি আপু অনেকটা ভয় পেয়ে যায়। নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, তুমি কি ঘুমিয়েছিলে না জেগেছিলে? আমি তাকে বুঝতে না দিয়ে বলি, না আপু, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সকাল হোক তারপর নিয়ে যাবো। না আপু, আমি ঠিক আছি। কথাটা বলে যে উঠতে যাব অমনি পড়ে যাই। তখনই আপু আমাকে ধরে ফেলে। তারপর আমাকে পুনরায় খাটে শুয়ে দিয়ে বলে, ঘুমিয়ে থাকো তুমি, উঠতে হবে না। আমি গিয়ে বাবা আর মাকে বলছি তোমার অসুস্থতার জ্বরের কথা, আগে থেকে অনেকটা বেশি হয়ে গেছে তোমার। কথাটা বলেই পপি আপু রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি ঘাটে শুয়ে চিন্তা করতে থাকি, পপি আপুর আহ, আচরণ এরকম কেন? নাকি আপু এরকমই? নাকি তার মনে আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা বিরাজ করছে? আর তার দুটো চোখ যেন চেনা চেনা লাগছে আমার। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। কথাটা আনমনে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ি। অন্যদিকে আঙ্কেল আন্টি বসার রুমে বসে চায়ের কাপে চা খাচ্ছিল আর খবর দেখছিল। তখনই পপা আপু গিয়ে তাদের সামনে গিয়ে বলতে লাগে, আব্বু, আম্মু, স্বাধীনের তো প্রচন্ড পরিমাণে জ্বর, সেটা উঠতেই পারছে না। ও রুমের পাশে দিয়ে যাচ্ছিলাম, তখনই গোগানির শব্দ শুনতে পাই। ও রুমের মধ্যে গিয়ে দেখি খাটের নিচে পড়ে রয়েছে। তারপর আমি তাকে দরাদরি করে খাটে শুইয়ে দিয়ে এসেছি। মাথায় হাত দিয়ে আমি পুরো অবাক হয়ে যাই। জ্বর যে মানুষের এত তাপমাত্রা হতে পারে ভাবতেই পারিনি। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পপি তার বাবাকে কথাগুলো বলতেই বসার রুম থেকে উঠে পপির মা বাবা আমার রুমে চলে আসে। এসে দেখে আমি অজ্ঞান হয়ে খাটে শুয়ে আছি। তারপর তারা বাজে থাকে গ্লাস থেকে পানি আমার মুখে ছিটাতে লাগে। তখনই আমার জ্ঞান ফিরে আসে। মিটমিট করে তাকাতেই আঙ্কেল আমাকে দেখে বলে, বাবা আসো আসো, এখানে বসো, খাবার খেয়ে নাও। মা, কই যাচ্ছিস তুই? এখানেই বয়। স্বাধীন তো আমাদের ঘরেই ছেলে, তোকে তুই ভাই মনে করবি? তোমার এতটা জ্বর একবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তোমার যদি কিছু হয়ে যেত তখন তোমার বাবাকে কি জবাব দিতে হবে বলো? বাদ দেও সেসব কথা। এখন কেমন লাগছে তোমার? আর মা পপি, তুই ওকে একটু জলপট্টিতে, তাহলে জ্বরটা নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ বাবা, দিয়েছি। কথাটা বলেই পপি আপু রুম থেকে চলে যায়। অন্যদিক থেকে আঙ্কেল বলার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কালকে রাতে আপু তো বলল আঙ্কেল নাকি আমার অসুস্থতার খবর শুনতে পেয়েছে আর তাকে পাঠিয়েছে আমাকে খাবার খাওয়ার জন্য। তাহলে কি আপু আমাকে মিথ্যা বলল? কেন মিথ্যা বলল? আপুর কাছ থেকে জানতে হবে আমাকে সবকিছু। কথাগুলো আর মনে মনে ভাবছিলাম চোখ বন্ধ করে। তখনই কপালে ঠান্ডা অনুভব করে তাকিয়ে দেখি পপি আপু পাশে বসে থেকে আমার কপালে চলপটে দিচ্ছে আর আমার দিকে ছোট ছোট দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাহনির মধ্যে কেমন যেন একটা মায়া লেগে আছে। তার মায়া যেন আমি ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছি। আর তার দুটো চোখ চেনা চেনা লাগছে, বাট চিনতে পারছি না কোথায় যেন দেখেছি। আমার চাহনি দেখে পপি তার হাতের পৃষ্ঠ দিয়ে চোখ মুছে ফেলে। আমি বুঝতে পারি না আপু কি কান্না করছিল। কেন বা কান্না করবে সে? আমি তার কি হই যে সে কান্না করছে? না, এত চিন্তা করে কাজ নেই। যা আবার হবে পরে, সুস্থ হয়নি আগে, তারপর আপুকে জিজ্ঞেস করব সে কেন এরকম ব্যবহার করছে আমার সঙ্গে। সেইভাবে পেরিয়ে যায় দিনটা। বিকেলের দিকে সৌরভ আমার রুমে এসে আমার পাশে মাথায় হাত রেখে বলতে লাগে, শোন, কালকে তো স্যার আমাকে বলেছিল আমি যেন আমার বাবা মাকে নিয়ে তার বাসায় যাই, তো সেখানে যাচ্ছি। বাট তোর যে অবস্থা, তোকে তো সেখানে নিয়ে যেতে পারবো না। তোর যে জ্বর, যেন হাত আর কিছু রেখে দিলে ফসকা পড়ে যাবে। বাসার কাজের মেয়ে আছে, তারা তো খুব একটা টেক কেয়ার করতে পারবে না। তার কারণে আপুকে রেখে গেলাম। কোনো কিছু দরকার হলে আপুকে বলবি, সে এনে দেবে। আর শোন, আর একটা কথা, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হতে পারে, চিন্তা যেন করিস না। আপু তো তার রুমে সেই দুপুর থেকে দরজা লাগিয়ে দেওয়া আছে, খুলছে না। আমি তাকে বলে দিতে পারলাম না, তুই বলে দিস তোর কাছে যদি আসে তোকে দেখতে। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর রুম থেকে বেরিয়ে যায়। তারপর তার মা বাবাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্যারের বাসায় কেন গেল সৌরভ আর তার মা বাবা? কেন সৌরভ আর তার মা বাবাকে ডাকলো? তার বাসার বাকিটা না হয় গল্পের সাথে থাকেন ঠিকই জানতে পারবেন। আমি অন্যদিক দিয়ে আমি আমার রুমে শুয়েছিলাম। সেভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। ফোন হাতে নিয়ে যে ফোন করে কথা বলবো সেইটুকু শক্তি আমার গায়ে অবশ্য নেই। ভাবছিলাম কথাগুলো, তখনই দরজার শব্দ হয়। দরজার দিকে তাকিয়ে দেখি আপু এই দিকে আসে। আমার কাছে এসে পাশে বসে মাথায় জল পড়ে দিতে লাগে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। আমি তাকে প্রশ্ন করি, এখনো কি সৌরভ আর আঙ্কেল আন্টি বাসায় আসেনি? আর আপনাকে বলতে ভুলে গেছি, আপনি তো আর
আমার রুমের মধ্যে আসেনি। যাওয়ার বেলা সৌরভ বলে গেছে তারা নাকি লামিয়াদের বাসায় গেছে, ফিরতে অনেকটা লেট হতে পারে, চিন্তা যেন না করি তাদেরকে নিয়ে। আমার কথায় আপু শুধুমাত্র মাথা ঝাঁকালো, যেন অনেক চিন্তা করছে। সে মাথায় জলপট্টি দিয়েছিল, আমি যেন নিজের মধ্যে নেই। গা পা এমনিতে নাড়াচাড়া করতে পারতেছি না, নিজের শরীর যেন নিজে আর কন্ট্রোল করতে পারছি না। আমার আর কোনো কিছু মনে নেই। মিটমিট করে চোখ মিলে তাকিয়ে দেখি ঘর আলোকিত হয়ে আছে। বুঝতে পারছি না এখন দিন নাকি রাত। ফোনটা হাতে নিয়ে দেখি সকাল 7টা বাজে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠতে যাব, তখন মাথা আর শরীরটা অনেকটা ভার অনুভব করি। শরীরে ঠিক আগের মতো তেমন একটা জ্বর নেই। উঠতে যাব তখনই খাটে ভেজা কিছু অনুভব করি। সেদিকে তাকিয়ে দেখি ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। তখনই আমার শরীরের দিকে তাকিয়ে দেখি আমার কাপড় চোপড় খুব একটা ঠিক নেই। ভালোভাবে শরীরটা পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করি গায়ের কোনো অংশে কেটে গেছে নাকি, সেই থেকে রক্ত বের হয়েছে কিনা। কিন্তু আমার শরীরে কোথাও কাটা নেই, দেখতে পাই না। ভাবতে লাগে এখানে রক্ত কিসের। তখনই মাথা ব্যথা বেশি হয়ে যায়। হয়তো ভাবার কারণে সেইখানে আর না বসে থেকে সোজা ওয়াশরুমে চলে যাই। তারপর গোসল করে নেই, যেন শরীরটা পাতলা অনুভব হয়, ভালো লাগে। এই জন্য গোসল করে রুমে এসে দেখি পপি আপু আমার ওয়ার টেবিলে বসে থেকে ফোন দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে আসতে যাব, অমনি আপু আমার দিকে তাকায়। কি রে তোর এখন কেমন অনুভব হচ্ছে? জ্বরটা কি কমেছে তোর? হ্যাঁ আপু, জ্বরটা অনেক কমেছে, অনেক ভালো লাগছে এখন আমার। বাট বা হাত পা ব্যথা করছে, বোধহয় পরে ঠিক হয়ে যাবে। আপুর কথার আগা মাথায় কিছু বুঝতে পারে না। কথা বলছিল আর আমার খাট থেকে চাদর সরা ছিল। আমার কাছে এসে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি তার হাসির রস তো বুঝতে পারি না। পরে টেবিলে বসে পড়ি। আপুর উদ্ভট আচরণে কেন করছে এই টাইপের ভাবছিলাম। তখন পপি আপু পুনরায় আমার রুমে এসে আরো একটা নতুন চাদর বিছিয়ে দেয়। তারপর আমি গিয়ে শুয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত লাগায়। আপু রুম থেকে চলে যায়। একটু পর রুমের মধ্যে সৌরভ চলে আসে। আমার পাশে এসে কপালে হাত দিয়ে বোঝার চেষ্টা করে জ্বরটা এখনো আছে নাকি। তোর শরীরে তো আর আগের মতো জ্বরটা নেই, চলে গেছে। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, ভালো লাগছে আমার। শোন, তুই যদি সুস্থ থাকতি তোকে একটা বড় ট্রিট দিতাম। জানিস না কালকে কি হয়েছে? স্যার কেন তার বাসায় আমার বাবা মাকে যেতে বলেছিল জানিস? আমি মাথা দিয়ে না বোঝাই। আরে লামিয়া ওর বাবাকে সব কথা খুলে বলেছিল অনেক আগে। আর আমাদের কলেজের প্রিন্সিপালই হচ্ছে লামিয়ার বাবা। কালকে তো দেখলি বাবা মাকে ডেকেছিল আমার আর লামিয়ার বিয়ের বিষয় নিয়ে কথা বলার জন্য। কবে কোন সময় কখন বিয়ে দেবে সেই দিনক্ষণের নিচ্ছিল। বাবা বলল যে এখন বিয়ে না দিতে লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে। এর থেকে আমাদের এক্সাম শেষ হয়ে যখন আমরা ভার্সিটিতে উঠব তখন আমাদের বিয়ে দেবে। জানিস আমি অনেক 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 খুশি হয়েছি, কারণ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার হাতটা ধরতে পেরে। আর আমাদের শুধু এঙ্গেজমেন্টটা হয়েছে, তোকে অনেক মিস করেছি ওইখানে, বুঝলি? যদি তুই থাকতি তাহলে আরো অনেক এনজয় করা হতো, জানিস? হ্যাঁ, আমিও সবকিছু ঠিক করে নিয়েছি। মা বাবা আমাকে অনেক ভালোবাসে। কালকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে, আমি যেন তাদের কাছে চলে যাই। আর আমাকে তারা অনেক মিস করছে। বুঝতে পারছি না কি করব, তাদের কাছে চলে যাব নাকি এখানে থেকে আমি পড়ালেখায় ফোকাস দেব। দেখ, তোর লাইফ তুই যেইভাবে লিড করবি সেইভাবেই কর। আর তোর বাবার অনেক অর্থ সম্পদ আছে, তোর লেখাপড়া না করলেও অনায়াসে তুই জীবনযাপন চালিয়ে যেতে পারবি। আর তোর মা বাবার কাছে থাকাটাই তোর চেয়েও হবে, কারণ তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাদেরকে ক্ষমা করে দিয়ে কাছে নেওয়া উচিত। আর আমি মনে করি তুই তাদের কাছে গিয়ে তোর জেলা একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাস। হ্যাঁ রে, এটাই ভাবছি, এটাই করব। তাই তোর কাছ থেকে জানার জন্য বলছিলাম। বাট তুই তো আমার মনের কথা সব সময় সবার আগে চিনে যাস। একটু সুস্থ হই, আগামীকাল না হয় বাসায় চলে যাব। আগামীকালকে চলে যাবি? থাক আর 2-1 দিন আমাদের এখানে, তোকে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে আমাদের জেলায় কি কি আছে। মা অনেক কান্নাকাটি করেছে, আমি যেন কালকে বাসায় চলে যাই। অন্য এক সময় আসবো তোদের এখানে, তখন এসে অনেকদিন থাকবো, বুঝলি? প্লিজ এখন আর বাধা দিস না। তারপর টুকটিকে আরো সৌরভের সঙ্গে অনেক কথা বলতে লাগে। বলা শেষ হলে সৌরভ রুম থেকে চলে যায়। আমি রুমের মধ্যে বসে থেকে আর কি করব, বেলকনি দিকে ফোনটা বের করে মাই সিনিয়র ওয়াইফ নামে নাম্বারটাতে কল করি। প্রায় 2 দিন হয়ে গেল তার সঙ্গে কন্ট্যাক্ট হয় না। আর কি ব্যাপার, আমার কি সে পছন্দ করে না নাকি?
মেনে নিতেই নাকি পারেনি। 2 দিন হলো তাকে ফোন করি না, টেক্সট করি না, বাট তাড়াতাড়ি থেকে কোনো ফোন কল নেই, কোনো টেক্সট নেই, কিছুই নেই। যেই বাবা সেই কাজ। আমি তৈরি হয়ে ওই নাম্বারটাতে ফোন করি। ফোন হওয়ার একটু পর ফোন রিসিভ হয়। সালাম দিয়ে আমি বলি, আচ্ছা তুমি কি আমাদের বিষয়টা নিয়ে নারাজ? এখন আমাকে মানতে পারছো না? যদি এই বিষয়টা হয় তাহলে বলো, আমি তোমার ইচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমি ভিন্ন হয়ে যাও, আমিও ভিন্ন হয়ে যাই এরকম থাকার থেকে। আরে না, মোটেও না। আসলে অনেক কাজের চাপ ছিল তো, তোমার কথা মনে পড়েছে, বাট ফোন করার সময় হয়ে ওঠেনি, বুঝলি? আর আমি তোমাকে ভালোবাসি না, মানে অনেক অনেক ভালোবাসি। আজকে তোমার কণ্ঠ যেন কেমন চেঞ্জ লাগছে, বোধহয় অনেক কান্না করেছো তুমি, এর জন্য তোমার কণ্ঠ এমন লাগছে। কি হয়েছে তোমার? প্লিজ আমাকে সত্যি করে বলবে। আমার আবার কি হবে? কিছুই হয়নি, এমনিতেই গলা টিপে আছে, এই জন্যই এমন ভয়েস আমার। অন্যদিকে আমি যখন সৌরভকে সব কথা খুলে বলছিলাম আমি আর তাদের এখানে থাকবো না, বাসে চলে যাব, তখন পপি আমার দরজার আড়াল থেকে সব কথা শুনে নেয়। তাই সে কান্না করে। আমাকে আর দেখতে পারবে না, আমাকে আর কেয়ার করতে পারবে না, আর তার চোখের সামনেও দেখতে পারবে না, এটা ভেবে কান্না করছিল সে। তখনই আমি তাকে ফোন করি, আর রিসিভ করে ঢুকতে আমার সঙ্গে কথা বলতেছে। অন্যদিকে আমি সিনিয়র বউয়ের সঙ্গে কথা বলে মোটটা অনেক ভালো লাগে। রমিকে আমার সব ব্যাগপত্র গোছাতে লাগে। আগামীকালকেই বাসায় চলে যাব। তারপর ফোনটা বের করে মার সঙ্গে কথা বলতে লাগি, আগামীকালকে বাসায় যাব এই বিষয় নিয়ে। তখন মা বলে গাড়ি পাঠাবে কিনা আমাকে নিয়ে আসার জন্য। আমি বলি না, পাঠানোর দরকার নেই, আমি আগামীকালকে ট্রেন দিয়ে বাসায় যাব, তুমি না স্টেশনে গাড়ি পাঠিয়ে দিও। কথাটা বলে মার সঙ্গে কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তখন দরজার দিকে তাকিয়ে দেখি পপি আপু দাঁড়িয়ে আছে, আমার দিকে মুচকি হাসি দিয়ে বলে, নিচে তোমার জন্য খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে, আসো খেয়ে নেবে, তারপর না হয় ব্যাগপত্র গুছিয়ে নিও। আমি তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আর কি বলবো, ব্যাগপত্র গুছিয়ে নেব মানে সে কিভাবে জানলো আমি ব্যাগ গুছেছি? সে তো কখনো দেখেনি, আর রুমে তো আসেনি আজকের দিনে। তাহলে কিভাবে দেখলো সে? সে কি আমাকে নজর রাখছে? নজর রাখলে কি আর না রাখলে কি, আগামীকালকে তো এই পাশে থেকে চলে যাব। কথাটা ভাবতে ভাবতে নিচে চলে আসি, খাবার টেবিলে বসে খাবার খেয়ে নিই। খাবার খাওয়ার সময় আঙ্কেল আন্টিকে সব কথা খুলে পড়ি। তারাও আর অমত পোষণ করে না। মা বাবার ছেলের মধ্যে ভালো বন্ডিং হোক, এটাই তারা আশা করে। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আগামীকালকে সকাল সকাল ট্রেন থাকায় ঘুম থেকে উঠলে তা হয় ঘুম ভাঙে। চোখের আলো লাগাই দেখি পপি আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। পপি আপু জানালার উপর থেকে পর্দাটা সরিয়ে আমার চোখে আলো লাগায় ঘুমিয়ে গেছে। আমার দিকে তাকিয়ে পোষাশিক হাসি দিয়ে বলে, কালকে তুমি বললে তোমার ট্রেন আছে 8:30, এখন 6টা বাজে, জলদি জলদি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাও, না হলে পরে আবার ট্রেন মিস করবে। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি তার কথা মতো শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে নিচে চলে আসি, দেখি আঙ্কেল আন্টি বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। তখনই খাবার টেবিলের দিকে নজর দিতে দেখি পপি দাঁড়িয়ে আছে আমাকে সাড়া দিতে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তারপর আমাকে খাবার বেড়ে দিতে লাগে। বাসা ভর্তি কাজের মেয়ে, তারপর আমাকে খাবার বেড়ে দিতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে লাগেজ নিয়ে আঙ্কেল আন্টি আর আপুর থেকে বিদায় নিয়ে সৌরভ আর আমি বাসা থেকে বেরিয়ে আসি। আসার সময় পপি আপুর দিকে তাকিয়ে আমি যেন বাষ্পমোহিত হয়ে যাই। সে আমাকে বিদায় দেওয়ার সময় কান্না করছিল, আমি কিছুই বুঝতে পারি না। তারপর স্টেশনে চলে যাই। সময় মতো ট্রেন চলে আসে, মাতৃভূমি সিরাজগঞ্জে চলে আসে। এভাবে বেরিয়ে যায় 8টা মাস। কোনো কিছুই ভালো লাগছে না, তাই নদীর পাড়ে বসেছিলাম। 15 দিন হলো সিনিয়র বউয়ের সঙ্গে কোনো কথা নেই। ভালো না লাগায় সৌরভকে ফোন করি। এই একবার ফোন রিং হতেই সৌরভ অবাস থেকে ফোন রিসিভ করে। তারপর ওই সাইডে টুকটাই কিছু কথা বলতে লাগি। ওর দিকে তাকিয়ে ওর মুখটা গোমরা মুখ হয়ে আছে। আমি ওকে প্রশ্ন করি, কি রে, কি হয়েছে? অমন মুখ করে রেখেছিস কেন? কোনো সমস্যা হয়েছে? আঙ্কেল আন্টি কি তোকে বকেছে নাকি আবার? আরে না, কিভাবে যে তোকে বলবো বুঝে উঠতে পারছি না। তুই আবার কি মনে করিস আমার আপু আসে না, কিন্তু তার বিয়ে হয়নি। বাবা মা ওকে অনেক গালিগালাজ করেছে, অনেক বকাবকি করেছে। ওই বাচ্চা বাবাকে জিজ্ঞেস করেছে, ওই বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেছে, সে কোনো উত্তর দিতে পারছে না। বারবার একটা কথাই বলেছে, সে এখন বলতে পারবে না, সময় হোক তখন বলবে।
এখন তুই বল, এমন সময় যেই হোক তার বউয়ের কাছে তার স্বামীর থাকা অবশ্যই, কিন্তু কিছুই বলছে না। আমি আমার মা বাবাকে বলেছি ছেলে যেই হোক আমরা স্বেচ্ছায় মেনে নেব, কিন্তু তারপরেও ছেলের পরিচয় দিচ্ছে না আমাদেরকে। আমি কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই মিলাতে পারছি না। তখন আমি চিন্তা করতে লাগি ওই চোখ তখন পপিয়াপুর একটা পিক যেটা আমি লুকিয়ে তুলেছিলাম, আর আমার ফোনের সঙ্গে থাকা ওয়ালপেপারের ছবিটা মিলিয়ে দেখে দুজনের চোখ একদম সেম। তাতে আমার আর বোঝার বাকি রইল না যে পপিয়াপু আমার সিনিয়র বউ। তাই তো তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমাকে এত এত কেয়ার যত্ন করতো। আর ভুল বিষয় তাহলে এটাই, আমি ভেবে আর কোনো কিছু চিন্তা করতে পারি না। সৌরভ একের পর এক আমাকে ফোন করে চলেছে, আমি ফোন রিসিভ করছি না। তারপর বাসায় এসে মা আর বাবাকে সব কথা খুলে বলি। তারা আমার কথা শুনে অনেক বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের একমাত্র সন্তান আমি, আমাদের বিয়ে দেবে ধুমধাম করে আনন্দ করে, সেখানে কিনা আমি অঘটন ঘটিয়ে ফেলেছি। এখন আর কি করার, মা বাবা আমার কথায় রাজি হয়ে যায়। আমাকে বলে, যা বাবা, তুই আমার ঘরের বৌমাকে আমার ঘরে নিয়ে আয়, আমরা কিছুই বলবো না। তারপর আমি আর এক মুহূর্ত বাসায় না থেকে বাসার বাইরে থেকে একটা প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং করতে করতে ঢাকায় চলে আসি। সৌরভদের বাসার সামনে এসে গাড়িটা ব্রেক করে দরজা কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। বাসার মধ্যে প্রবেশ করে দেখি বাড়িটার আগের মতো চলচল নেই। বসার রুমের দিকে তাকিয়ে দেখে আঙ্কেল আন্টি চিন্তিত হয়ে বসে আছে। সঙ্গে আমাকে এখানে দেখে সৌরভ বসা থেকে উঠে আমার কাছে এসে বলতে লাগে, কিরে তুই এই অসময়, তুই এখানে একটাবার ফোন করে আসতে পারতি, তা হঠাৎ এইখানে কি মনে করে আসলে? কোনো সমস্যা হয়েছে কি তোর? না, কিছুই হয়নি, আমি আমার বউকে নিতে এসেছি। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায়। পুরো বাসার কাজের লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, আমি যেন ভিন্ন গ্রহে এক এলিয়েন। আঙ্কেল আন্টি বসা থেকে উঠে আমার কাছে এসে বলতে লাগে, বাবা, তুমি কি বলছো না বলছো? তোমার বউকে নিতে এসেছো মানে? তুমি বিয়ে করেছো, একটাবার আমাদেরকে বললে না? আর তোমার বউ এখানে থাকবে কেন? আঙ্কেল আন্টি আর সৌরভ, আপনারা আমাকে ভুল বুঝবেন, বাট আমরা পরিস্থিতির শিকার ছিলাম, কিছুই বলতে পারিনি আপনাদেরকে। আপু অর্থাৎ পপি আমার ওয়াইফ। তারপর আমি আঙ্কেল আন্টি আর সৌরভকে সব কথা খুলে বলি। আমার কথা শেষ হতে আঙ্কেল বলে, এত কিছু হয়েছে, আমাদেরকে একটাবার বলতে আমরা তোমাদেরকে স্বনিচ্ছায় মেনে নিতাম। এখন তোমার মা বাবার কি এতে মত আছে? যদি মত থাকে তাহলে আমরা আমার মেয়েকে আমার সঙ্গে পাঠাবো, না হলে আমার মেয়ে এইখানে থাকবে। এখন আমার মেয়ে বাচ্চার বাবাকে তা তো জানতে পারলাম, এতেই অনেক। হ্যাঁ আঙ্কেল, আমার বাসার সবাই রাজি। বাসার সবাইকে আমি বলেছি। তারা আমার কথা শুনে প্রথমে কষ্ট পেলেও পরে অনেক খুশি হয়েছে। তারা পপিকে আমার বউকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। কে তোর বউ? কিসের বউ? কার বউ? আমি কারো বউ না। আমি একটা নষ্ট মেয়ে। আমার গর্ভের যে সন্তান, ওইটা একটা খারাপ সন্তান। ওর সন্তানের বাবার কোনো পরিচয় নেই। দেখবা, তুই কথাগুলো বলছিস আমাদেরকে ইন্ডিকেট করে, আমি ভালোভাবে বুঝতে পারছি, বোঝার চেষ্টা কর। আমার জায়গায় তুই থাকলে কি করতি? তুই একবারও বলতে পারতি যে স্বাধীন তোর সন্তানের বাবা। আমরা কিছুই করতাম না। তুই যদি বলতি অন্য ছেলে, আমরা কিছু বলতাম না। বাট তুই তো কিছুই বলছিলি না, এর জন্য রেগে গিয়ে আমি তোকে কথাগুলো বলে ফেলি। আঙ্কেল আন্টি, যা হবার তা হয়ে গেছে। আর বউ, তোমাকে বলছি, মা বাবা যা করে ভালোর জন্যই করে। হয়তো রেগে বলেছে তোমাকে, তা তো অনেক ভালোবাসে। এখন এত কথা না বলে তোমার রুমে গিয়ে গোছগাছ করে নাও, আমরা আমাদের বাসায় যাব। পপি সেখান থেকে নড়ছেও না চড়ছেও না। আমি ওর হাত চেপে ধরে তার রুমে চলে যাই। আলমারি থেকে তার কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে রাখতে লাগে। আমার কাণ্ড দেখে সে হেসে ফেলে আর কান্না করতে লাগে। এটা সুখের কান্না। তারপর আমার হাত থেকে ওর কাপড় ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, আমার জুনিয়র বোর্ডটা এতটা সাহসী কি করে হতে পারে? এখানে তোমার কিছু হয়ে যাবে বলে আমি কিছুই বলছি না, অন্যদিকে তুমি কিভাবে তোমার ফ্যামিলিকে জানিয়ে দিলে? ওয়েট, তুমি কিভাবে জানতে পারলে আমি তোমার স্ত্রী? তারপর আমি সিনিয়র বউকে সব কথা খুলে বলি। তারপর আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং করতে করতে বাসায় চলে আসি। মা বাবার সঙ্গে পপির পরিচয় করে দেই। মা বাবা পপিকে দেখে অনেক খুশি হয়। তখন বাবা হাসতে হাসতে বলে ওঠে, আনতে চাইছিলাম বৌমা, সঙ্গে নাতিও আসছে। বাবার কথা শুনে বাসায় থাকা সবাই হাসতে লাগে। তারপর সিনিয়র বউকে আমার রুমে নিয়ে যায়, ভালোভাবে দেখিয়ে দেই। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে খুব হাসি খুশি পপি আমার বুকের উপর শুয়ে আছে। আমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি। তখন ওকে বলতে লাগে, আচ্ছা আমি জানি তোমার গর্ভে যে বাচ্চা
ওইটা আমার, বাট কখন কি করে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে জুনিয়র বর, তুমি তোমার মধ্যে থাকলে তো জানতে পারবে। তুমি যে অসুস্থ হয়ে পড়েছিলে জ্বরে, সেদিন রাতে আমার সাথে জোর করে। না থাক, আর বলবো না। লজ্জা পাচ্ছি আমি। ওরে আমার লজ্জাবতী সিনিয়র বউ, তার মানে খাটে রক্ত ছিল এটা। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি অর্থাৎ আমার সিনিয়র বউ আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দিয়ে চষে লাগে। তো দোয়া করেন আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে ভরপুর থাকে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।